ক্ষমতা নিয়েই বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা। ভোটের আগে বেশিরভাগ সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হয়নি, মন্তব্য বদিউল আলমের। গুম খুনে জড়িতদের নির্বাচন করতে না দেওয়ার সুপারিশ। ভ্যাট ট্যাক্স বাড়ানোয় বাজারে প্রভাব পড়বে না, দাবি অর্থ উপদেষ্টার। বিশেষ ওএমএস কার্যক্রম চালু না করার সিদ্ধান্ত। এবং ৩২ বছর পর ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তফসিল ১ ফেব্রুয়ারি, শিক্ষার্থীদের সাধুবাদ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছে বিস্তারিত খবরে। শপথ নিয়েই একের পর এক গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল সহ বিতর্কিত সিদ্ধান্ত নিতে শুরু করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্তে জরুরি অবস্থা, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল ও বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকেও নাম প্রত্যাহার করেছেন তিনি। আবার ২০২১ সালে ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আমেরিকা ফার্স্ট স্লোগানে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের মসনদে বসলেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই বাইডেনের শাসনামলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন তিনি। প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার সহ ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশেও সই করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল সহ ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলায় অভিযুক্ত ১৫০০ মানুষকে সাধারণ ক্ষমা করেছেন ট্রাম্প। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। সোমবার শপথ গ্রহণের পরে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমেরিকার স্বর্ণযুগ এখন থেকে শুরু হলো। আগামীতে যুক্তরাষ্ট্রকে আরও সমৃদ্ধ, সম্মানজনক অবস্থায় নেওয়ার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা পুনরুদ্ধার করার ঘোষণা দেন তিনি। এদিকে ট্রাম্পের শপথের পরেই ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে যুদ্ধাবসানে চুক্তি করতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার রাত ১টার দিকে ঢাকা ছাড়েন তিনি। সফরকালে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হবে। প্রথমবারের মতো এমন বিরল সুযোগ পাচ্ছে বাংলাদেশ। কোনো অসৎ উদ্দেশ্য নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, গুম খুন সহ গুরুতর মানবতা বিরোধী অপরাধে জড়িতরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। সংস্কারের প্রস্তাব ও তা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনায় এসব কথা বলেন বদিউল আলম। আমি নিশ্চিত যে বিরাট জনগোষ্ঠী চায় যে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার হোক, যার মাধ্যমে অতীতের পুনরাবৃত্তি না ঘটে এবং একই সাথে আমরা যেন আবার সেই অবস্থায় ফিরে না যাই। তো আমি আশাবাদী। ডিসেম্বর মাস থেকে শেষ হয়ে যাওয়া প্রায় ৮ লাখ সাধারণ মানুষকে দেয়া বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত আর চালু হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, সাপ্লাই চেইনের কিছু জটিলতার কারণে বাজারে চালের দাম বেড়ে গিয়েছিল, সেটা এখন সহনশীল হয়েছে। ভ্যাট ট্যাক্স বাড়ানোর ফলে বাজারে তেমন প্রভাব পড়বে না উল্লেখ করে তিনি বলেন, আসছে বাজেটে কিছু কিছু পণ্যের দাম সমন্বয় করা হবে। আমাদের পরিকল্পনা এখন নেই, যদি আমরা বেশি যদি অব্যাহতভাবে চলে তখন হয়তো আমরা অনেকটা আবার শুরু করতে পারবো, যেহেতু ফেলে আসবে। আর ইমিডিয়েটলি সাপ্লাই চেনটা আমাদের
এখনো কিন্তু ব্রোকেন আছে, চাল মোকামে থাকে, মোকাম থেকে সেরা আনে না, ওগুলো তো ঠিক সাপ্লাইয়ের ইসে স্বল্পতা না। ৩২ বছর পর বন্ধ্যাত্ব কাটল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের। ১ ফেব্রুয়ারি জাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো উদ্যোগকে স্বাগত জানালেও বেঁকে বসেছে ছাত্রদল। ছাত্র সংগঠন নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের ৫ পর্ব ধারাবাহিকের তৃতীয় কিস্তি আজ। দেশে প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে দেশীয় শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সময়ে পরিক্রমায় প্রতিষ্ঠানটি বর্তমান শিক্ষার্থী প্রায় ২০,০০০-এর মতো। প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত ছাত্র সংসদ আয়োজন হলেও ১৯৯২ সালের পর আর আলোর মুখ দেখেনি জাকসু। গেল ৫ আগস্ট রাষ্ট্রীয় পালাবদলের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অবশেষে সেই বন্ধ্যাত্ব কাটতে যাচ্ছে। আমাদের ইউনিভার্সিটিতে জাকসু নির্বাচন হচ্ছে না, তো এবার হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা হবে সামনে হচ্ছে ১ তারিখে হচ্ছে তফসিল। অচল অবস্থা সেটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে আমরা মনে করি যে গণতান্ত্রিক যে চর্চা সেই চর্চার পথটা বিকশিত হবে। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা শিক্ষার্থীদের অধিকারের পক্ষে কথা বলবে। জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ বেশিরভাগ ছাত্র সংগঠন জাকসু নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাবি প্রশাসনকে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীদের যে অধিকার, দাবি দেওয়া, ন্যায়সঙ্গত অধিকার, সেই প্রশ্নে কোনো ছাত্র প্রতিনিধিত্ব ছিল না। জাকসু বা ছাত্র সংসদ যে শুধুমাত্র ছাত্রদের দাবি দেওয়া আদায়ের জন্য একটা প্ল্যাটফর্ম তা কিন্তু না। এর মধ্য দিয়ে দেশ এবং জাতি তার সর্বোৎকৃষ্ট নেতৃত্বগুলোকে বাছাই করে নিতে পারে। তবে সার্বিক সংস্কারের আগে ছাত্র সংসদ নির্বাচন চায় না বিএনপির এই সহযোগী সংগঠনটি। গত ১৬ জুলাই আক্রমণের সাথে জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিত করতে হবে। মামলা এবং তাদের বিচার নিশ্চিত হওয়ার পরেই আমরা মনে করি জাকসু নির্বাচনের একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। নির্বাচনী পরিবেশ নিশ্চিত ও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে প্রশাসন আন্তরিক বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সোহেল আহমেদ। নির্বাচন কমিশন হয়েছে, নির্বাচন কমিশনের অনেকগুলো দায়িত্ব আছে। এখানে আচরণবিধি প্রণয়ন করা, পরিবেশ চাইলে তারা পরিবেশ পরিষদ গঠন করতে পারেন। দীর্ঘ ৩২ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে জাকসুর এই কার্যালয়টিতে এখনও ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের প্রত্যাশা আগামী জাকসু নির্বাচনের মাধ্যমে এই কার্যালয়টি তার পুনরায় যৌবন ফিরে পাবেন এবং তার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যুগপৎভাবে কাজ করার সুযোগও পাবেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। মিরপুরের পল্লবী আলেকদি ঝিলপার বস্তি উচ্ছেদে অভিযান চালাচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সাংবাদিকদের আবাসনের জন্য এটি বরাদ্দ থাকলেও ক্ষমতার অপব্যবহার করে সেখানে বস্তি গড়ে তোলেন সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। জায়গাটি উদ্ধারে পুলিশের সহযোগিতায় সকাল থেকে সেখানে অভিযান চালাচ্ছে গৃহায়ন কর্তৃপক্ষ। দর্শক, পল্লবীতে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির। উচ্ছেদ অভিযানের বিষয়ে আরও জানব তার কাছে। হুমায়ুন, আপনি সেখানে আছেন, খোঁজ খবর নিচ্ছেন। জানতে চাই যে সাংবাদিকদের আবাসনের জন্য কত একর জায়গা বরাদ্দ ছিল, এটি আপনি আমাদেরকে জানাবেন। সেই সাথে জানাবেন যে গৃহায়ন কর্তৃপক্ষ কি বলছে। ২০০৬ সালে অর্থাৎ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ৩০০ সাংবাদিকদের কিন্তু জায়গাটি কিন্তু বরাদ্দ দিয়েছিল ৭ একর জায়গায়। সেটা অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে কিন্তু অর্থাৎ ঢাকাতে ১৬ আসনের সংসদ সদস্য সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা কিন্তু এই ৭ একর জায়গাটি কিন্তু দখল করে অর্থাৎ বিভিন্নভাবে তারা কিন্তু বিভিন্ন অবৈধ স্থাপনা কিন্তু নির্মাণ করে। অবৈধ স্থাপনা নির্মাণ করার পরে কিন্তু এখানে আমরা দেখেছি ছোটো ছোটো ঘর বাড়ি নির্মাণ করে কিন্তু তারা কিন্তু ভাড়া দিয়েছে। আমরা দেখেছি যে প্রায় এখানে ৭ একর জায়গার মধ্যে কিন্তু অর্থাৎ ১০,০০০-এরও বেশি ঘর কিন্তু
অর্থাৎ অবৈধভাবে কিন্তু স্থাপনা নির্মাণ করে কিন্তু তারা ভাড়া দিয়েছিল। তার পাশাপাশি এখানে যে বিদ্যুতের যে অবৈধ সংযোগ, গ্যাসের যে অবৈধ সংযোগ সেটিও কিন্তু দেওয়া হয়েছিল। অথচ 2006 সালে কিন্তু জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সাংবাদিকদের কিন্তু 300 সাংবাদিকদের কিন্তু এই জায়গাটি কিন্তু বরাদ্দ দিয়েছিল। অর্থাৎ সাংবাদিক নেতা যারা আছেন, যারা বরাদ্দ পেয়েছেন তারা বলছেন 403 সাংবাদিকের মধ্যে ইতিমধ্যে কিন্তু প্রায় 50-এরও অধিক সাংবাদিক কিন্তু মারা গেছে। অর্থাৎ 17 বছর এত অবৈধভাবে তাদের সাবেক যে সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা জোরপূর্বকভাবে কিন্তু অর্থাৎ বস্তিটি তারা কিন্তু দখল করে কিন্তু বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করে কিন্তু ভাড়া দিয়ে এসেছিল। অর্থাৎ লক্ষ লক্ষ টাকা কিন্তু এখান থেকে তারা ইনকাম করেছে। এখানে আমরা দেখেছি যে একটা অর্থাৎ 7 একর জায়গার একটা অংশ কিন্তু ইলিয়াস উদ্দিন মোল্লার যে অর্থাৎ গরুর যে ফার্ম সেটাও কিন্তু গড়ে তুলেছে। এখানে বিভিন্ন প্রজাতির কিন্তু অর্থাৎ গরু সে কিন্তু লালন পালন করে থাকে। এখানে সকালে 10টার পর থেকে কিন্তু যে অর্থাৎ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং কি সম্মিলিত পদস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে যে অর্থাৎ তাদের যে তৎপরতার কারণে কিন্তু আজকে যে অভিযান সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখেছি যে অর্থাৎ 10,000-এর অধিক যে অর্থাৎ ঘরবাড়ি কিন্তু নির্মাণ করেছে এবং রাস্তার দুই পাশে কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট কিন্তু তৈরি করে অর্থাৎ ভাড়া দিয়েছিলেন ইলিয়াস উদ্দিন মোল্লা। এখানে অর্থাৎ অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ এবং গ্যাসের সংযোগও দেওয়া হয়েছিল। এখানে যারা এতদিন পর্যন্ত যারা অর্থাৎ তাদের জায়গাটি পুনর্দখল করতে পারেন না, অর্থাৎ আজকে যে পুনরুদ্ধারে কিন্তু যে সাংবাদিক যারা এখনও জীবিত আছেন তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। তারা ডক্টর ইউনূস সরকারের তারা ধন্যবাদ জানিয়েছেন। তারা বলছেন যে অর্থাৎ সরকার আন্তরিক প্রচেষ্টা কিন্তু সাংবাদিকদের যে 7 একর জায়গা যে বরাদ্দ কিন্তু যে জায়গাটি সেই জায়গাটি পুনরুদ্ধারের সম্ভব হচ্ছে। তো এখানে অর্থাৎ যে ছোটো ছোটো যে অবৈধ যে স্থাপনা সেগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে যারা এখানে বসবাস করতেন তারা বলছেন যে আসলে এখানে 2 থেকে 5,000 টাকার বিনিময়ে কিন্তু তারা কিন্তু ঘর ভাড়া দিতে, এই ঘর ভাড়ার টাকাটা সম্পূর্ণ টাকা কিন্তু ইলিয়াস উদ্দিন মোল্লার যে অর্থাৎ অনুসারী যারা আছেন তারা কিন্তু এই টাকাটা কিন্তু নিয়ে যেতেন। তো আপনাকে জানিয়ে রাখি যে সকাল 10টার পর থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে অর্থাৎ জোর প্রচেষ্টা এবং কি এখানে ওয়াসা এবং কি বিদ্যুৎ বিভাগের লোকজন অর্থাৎ এই অভিযানে কিন্তু অংশ নিয়েছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা কিন্তু অভিযান কার্যক্রম কিন্তু পরিচালিত হচ্ছে। অর্থাৎ এখনও যে আমরা দেখেছি যে বড় বড় ভেকু এবং কি বিভিন্ন ধরনের অর্থাৎ অবৈধ স্থাপনা উচ্ছেদের যে অর্থাৎ ইনস্ট্রুমেন্ট যা আছে সেগুলো দিয়ে কিন্তু অবৈধ স্থাপনা কিন্তু উচ্ছেদ হচ্ছে। অর্থাৎ উচ্ছেদের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। পরবর্তীতে কোনো কিছু হলে কিন্তু আপনার মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি হুমায়ুন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কক্সবাজারে টেকনাফ থেকে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া 2 বাংলাদেশি এবং 17 জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী। উদ্ধার হওয়াদের মধ্যে 8 জন নারী। এ সময় এক দালালকেও আটক করা হয়। সোমবার মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় নৌবাহিনীর সদস্যদের একটি দল এই অভিযান চালায় বলে জানান টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন। পটুয়াখালীর কলাপাড়ায় 50 শয্যার স্বাস্থ্যকেন্দ্রে 36টির মধ্যে 26টি চিকিৎসক পদ শূন্য। এছাড়াও রয়েছে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদির অভাব। এতে কলাপাড়া সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ ও পর্যটকরা পাচ্ছেন না যথাযথ চিকিৎসা সেবা। শূন্য পদ পূরণে কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে অবহিত করলেও মিলছে না সুফল। গৌতম চন্দ্র হালদারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। পটুয়াখালীর কলাপাড়া, আমতলী, তালতলী ও রাঙাবালী উপজেলার আংশিক এলাকার 2 লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবায় ভরসার নাম কলাপাড়ার 50 শয্যা স্বাস্থ্যকেন্দ্র। এছাড়া কুয়াকাটায় পর্যটকদের জরুরি চিকিৎসায় আছে কুয়াকাটা 20 শয্যা হাসপাতাল। কিন্তু এর কোনোটিতেই নেই প্রয়োজনীয় চিকিৎসক ও সরঞ্জাম, ফলে সেবা বঞ্চিত হচ্ছেন সবাই। কলাপাড়া ও কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্রে 36 চিকিৎসকের বিপরীতে 10 জন চিকিৎসক এবং গ্রামীণ পর্যায়ে নারী ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতে 50 জন স্বাস্থ্যকর্মীর বিপরীতে আছে 18 জন। তাতে ব্যাহত হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। এখানে দেখা গেছে হাজার হাজার রোগী আছে, তো এটা একজন চিকিৎসকের কখনো এরা দেখতে পারেন। এখন পর্যন্ত আমরা কোনো ডাক্তার দেখে পাই নাই। একজন রোগী এখন অসুস্থ, জরুরি বিভাগে ভর্তি হয়েছি, আমরা রোগী দেখাইতে পারিনি। এখন থেকে ডাক্তারও আসে নাই, ডাক্তার কম। অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার পর্যটক ও স্থানীয়দের যথাযথ চিকিৎসা সেবা না দিতে পারায় পাঠিয়ে দেয়া হয় জেলা ও বিভাগীয় স্বাস্থ্যকেন্দ্রে। জনবল সংকট থাকার কারণে আমরা যথাযথ চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছি, মানুষ যথাযথ চিকিৎসা পাচ্ছে না।
এমার্জেন্সি কোনোভাবে ম্যানেজ করে আমরা সাথে সাথে পটুয়াখালী অথবা বরিশালে রেফার করা লাগতেছে। শূন্যপদ পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। বিভিন্ন পর্যটক এখানে আসে, যাদেরকে আমাদের মেডিকেল প্রোটোকল দিতে হয়, যে কারণে আমাদের স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। আমরা প্রতি মাসে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিয়ে থাকি এবং জরুরি ভিত্তিতে যদি কিছু ডাক্তার পদায়ন না করা হয় তাহলে আমাদের স্বাস্থ্যসেবা ব্যাহত হয় বলে আমি মনে করি। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নরসিংদীর শিবপুরে পাহাড়িয়া নদীর উপর সেতু নির্মাণের ধীর গতিতে দুর্ভোগ পোহাচ্ছেন পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। প্রকল্পের মেয়াদ অনেক আগে শেষ হলেও কাজ হয়েছে মাত্র 50 ভাগ। ঠিকাদারের গাফিলতি আছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বললেন, আশা করা হচ্ছে দ্রুত কাজ শেষ হবে। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নরসিংদী শিবপুর পৌরসভায় আঞ্চলিক পাকা সড়কে পাহাড়িয়া নদীর উপর 60 মিটার দৈর্ঘ্য সেতু নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। 2023 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 50 ভাগ। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 3,79,55,000 টাকা। সেতুটি নির্মাণের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে শিবপুর পৌরসভা সহ চক্রধা, বাঘাবর, যশোর, জয়নগর ইউনিয়নের বাসিন্দারা। বর্তমানে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে তাদের। এ অবস্থায় দ্রুত সেতুর কাজ শেষ করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। চক্রধা, জয়নগর, বাঘাবর, তারপর হয়েছে ওই জয়নগর, এই এলাকার মানুষগুলি দুর্ভোগে আছে অনেক। এই সাঁকো দিয়ে ব্রিজ না থেকে যাইতে এই বাসের হাঁকু যাইতে আমি দুদিন দুঃখ পাইছি। ব্রিজটা হচ্ছে না, এজন্য আমাদের স্কুলের ছাত্রছাত্রী, কৃষক তাদের পণ্য বিক্রি করতে পারতেছে না, আমরা ক্ষতিগ্রস্ত। দ্রুত যাতে ব্রিজের কাজটা কমপ্লিট হয়। এ বিষয়ে কথা বলতে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া না গেলেও টেলিফোনে জানান, পানি বেড়ে গেলে কাজ বন্ধ থাকে। যখন পানি আসে তখন কাজ বন্ধ থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বললেন, তাগিদ দেওয়া হয়েছে, আশা করা হচ্ছে এখন দ্রুত কাজ শেষ হবে। ঠিকাদারের কিছু গাফিলতি ছিল, ইনশাআল্লাহ ঠিকাদার খুব শীঘ্রই কাজ শুরু করতে পারবে। আমরা ওনাকে তাগাদা দিচ্ছি জরুরি ভিত্তিতে এবং আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ ঢালাই শুরু হবে। সেতুটির কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধ বিরতি শুরু হয়েছে। সহিংসতা কমার সম্ভাবনার মধ্যে ঘরে ফিরছেন বাস্তুচ্যুত গাজাবাসী, তবে তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। ইসরায়েলের 470 দিনের বর্বরতায় অধিকাংশ ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজার 92% বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার 18 লাখ মানুষের জরুরি আশ্রয় ও প্রয়োজনীয় গৃহস্থলী জিনিসপত্র প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি। খেলার খবর। ক্রিকেট। সেন্ট কিটসে নারী দলের 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 12টায়। ক্যারিবীয়দের কাছে প্রথম ম্যাচ 9 উইকেটের বড় ব্যবধানের হারে পিছিয়ে পড়েছে নিগার সুলতানারা। সিরিজ বাঁচাতে যে কোনো মূল্যে জয় চাইবে টাইগ্রেসরা। আগস্ট সেপ্টেম্বরে নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে সরাসরি খেলতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। বিপিএলের চট্টগ্রাম পর্বে আজ বিরতি দিয়ে আগামীকাল মাঠে গড়াবে খেলা। দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসকে মোকাবেলা করবে ঢাকা ক্যাপিটালস এবং এরপর মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। আসরের সব মিলিয়ে এ পর্যন্ত হয়েছে 28টি ম্যাচের মধ্যে 8 বার মাঠে নেমে অপরাজিত থাকায় প্লে অফে জায়গা যাওয়া পায় নিশ্চিত রংপুর রাইডার্সের। সমান ম্যাচে 5 জয় ও 3 বার হেরে প্লে অফের দৌড়ে এরপরেই আছে চিটাগং, তারপর যথাক্রমে আছে বরিশাল ও খুলনা, তবে অনেকটাই পিছিয়ে রাজশাহী, ঢাকা ও সিলেট। ফুটবল। বাংলাদেশ ফেডারেশন কাপে একই সময়ে আজ আলাদা ম্যাচে মাঠে নামছে ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী। বিকেল 2:45 কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরের পুলকে মোকাবেলা করবে ঢাকা। আসরে এ পর্যন্ত দুবার মাঠে নেমে জয়ের ধারা অব্যাহত রেখেছে ঢাকা আবাহনী। বিপরীতে সমান ম্যাচে কোনো জয় পায়নি ফকিরের পুল। একই সময়ে ময়মনসিংহে রহমতগঞ্জের প্রতিপক্ষ হয়ে খেলবে চট্টগ্রাম আবাহনী। 3 ম্যাচে জয়শূন্য চট্টগ্রাম আবাহনীর
কোয়ালিফিকেশন রাউন্ডের আশা শেষ হয়ে গেছে, আর জয়ের ধারায় থাকা রহমতগঞ্জের কোয়ালিফিকেশন রাউন্ড প্রায় নিশ্চিত। ক্ষমতা নিয়েই বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা। ভোটের আগে বেশিরভাগ সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হয়নি, মন্তব্য বদিউল আলমের। গুম খুনে জড়িতদের নির্বাচন করতে না দেওয়ার সুপারিশ। ভ্যাট ট্যাক্স বাড়ানোয় বাজারে প্রভাব পড়বে না, দাবি অর্থ উপদেষ্টার। বিশেষ ওএমএস কার্যক্রম চালু না করার সিদ্ধান্ত। এবং ৩২ বছর পর ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তফসিল ১ ফেব্রুয়ারি, শিক্ষার্থীদের সাধুবাদ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।